নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের লেখা ফিল্ম স্টার নবকুমার। এর আগে কলিকাতায় নবকুমার এবং ক্যালকাটায় নবকুমার আশা করি শুনেছেন। তার পরের পর্ব হল ফিল্ম স্টার নবকুমার। আগের দুটি পর্ব না শুনলে দয়া করে একবার শুনে তারপর ফিল্ম স্টার নবকুমার শুনবেন। তখনও রোদ ওঠেনি, কলকাতা ছায়ায় মোড়া। দামি গাড়ির পিছনের সিটে শরীর ছেড়ে চোখ বন্ধ করেছিল নবকুমার। ড্রাইভার সনদ চুপচাপ গাড়ি চালাচ্ছে। তার পাশে সোজা হয়ে বসে আছে পিটার রায়। পার্ক সার্কাস ফ্লাইওভার পেরিয়ে ডান দিকে রেসকোর্সকে রেখে দ্বিতীয় হাওড়া ব্রিজে না উঠে গাড়ি চলল গঙ্গার দিকে। সনদ এবং পিটার জানে শহরের এই দিকটা, বিশেষ করে গঙ্গার এই ধারটা দাদার খুব প্রিয় জায়গা। বেড়াতে আসা লোকেদের ভিড় শুরু হতে অনেক দেরি। মর্নিং ওয়াকারদের ভিড় এদিকে শুরু হয়নি এখনো। গাড়ি থামলে পিটার নিচে নেমে পিছনের দরজা খুলে বিনীত গলায় বলল, দাদা। চোখ খুলল নবকুমার। পিটার শান্ত মুখে দাঁড়িয়ে, কারণ সে জানে এখন কথা বলতে নেই। পিট। সোজা হলো নবকুমার। কাল আমি কত আপ ছিলাম? দাদা, বেচারা বলেছে 5 আপ। মাথা নিচু করল পিটার। সোয়াইন, শোরের বাচ্চা, ওই জটু হালদারের মুখ কেন যে আমাকে মাঝে মাঝে দেখতে হয়। কিন্তু তুমি কি করছিলে চাঁদু? দাদা রাত্রে যত পেগ গিলবে ভোরে তত কিলো হাঁটবে জেনেও বোবা হয়ে বসেছিলে? রায় চিৎকার করে বলতে বলতে গাড়ি থেকে নেমে এলো নবকুমার। দাদা, আপনি যা হুকুম দিয়েছেন তাই ফলো করেছি। করেছ? হ্যাঁ, বেচারার হাতে চিরকুট লিখে প্রতিটা পেগের সঙ্গে পাঠিয়েছি, 1 থেকে 5। আপনি বোধহয় দেখতে পাননি। কি করে দেখব, যদি জটু হালদার সেগুলো হাপিস করে দেয়? দুপাশে হাত ছড়ালো নবকুমার। ওয়েল পিট, ভবিষ্যতে সাবধানে থাকবে। আমাকে রক্ষণাবেক্ষণ করা তোমার কর্তব্য। 5 পেগ মদ রাত্রে খেয়েছি। এখন 5 কিলোমিটার হেঁটে তার দায় মুক্ত হতে হবে। কি যন্ত্রণা! সাদা চাপা হাফ প্যান্ট, বড় কলারের গেঞ্জি, জগিং শু পরা নবকুমার জগিং শুরু করল। গাড়ি নিয়ে পিটার এবং সনদ আসছিল পাশের পিচের রাস্তা দিয়ে। পিটার সতর্ক চোখে দেখছিল চারপাশ। এই দৃশ্য গড়িয়াহাটের মোড়ে দেখলে ট্রাফিক জ্যাম হয়ে যেত। হ্যাঁ, এই সময়ও। বিকেলে তো কল্পনাই করা সম্ভব নয়। দাদার শরীরে 1 ফোঁটা চর্বি নেই, টানটান চেহারা। চিবুক নিচু করলে পায়ের আঙুল অনায়াসেই দেখতে পায়। কে বলবে কাল রাত 11টার পরে মানুষটাকে সে লিফটে তুলে ওপরে নিয়ে গিয়েছে। ভরত দরজা খুলে দাঁড়িয়েছিল। তার হাতে দাদাকে তুলে দিয়ে সে চলে গিয়েছিল নিজের ঘরে। সপ্তাহে 1 দিন ছুটি, এই অঙ্গীকারে তার চাকরি। 4 বছর আগে সে কাজ করত হিন্দি সিনেমার বিখ্যাত বাঙালি গায়কের সেক্রেটারি হিসাবে। এই দাদার সঙ্গে মানুষটার আলাপ হয় মুম্বাই। তখন দাদার ওঠার সময়। উল্টো দিকে বাজার খারাপ হচ্ছিল গায়কের। গায়ক নায়ককে বোঝালেন একজন সেক্রেটারি কাজে স্রোত এলে কত সুবিধা করে দেয়। অতএব হাত বদল হলো। কলকাতায় দাদার বাড়িতে সে আসত সোদপুর থেকে। সোদপুরে তার মা বাবা থাকেন। কিন্তু এই বছরে দাদা একটা টিলা থেকে বড় পাহাড়ের চূড়ায় উঠে এলেন। ফলে কাজ বাড়ল পিটারের। বাইপাসের পাশে এই 18 তলা বাড়ির 12 তলার সঙ্গে 9 তলার ছোট ফ্ল্যাট কিনে ফেলতে পেরেছেন দাদা। এই 9 তলায় পিটারকে থাকতে হয়। সনদ ড্রাইভার কাজে আসার পর তাকে ওই ছোট ফ্ল্যাটের একটা ছোট ঘর দেয়া হয়েছে। দাদার কোনো কাজের সময় নেই। কখন বের হবেন, কখন ফিরবেন তিনি নিজেই জানেন না। ড্রাইভারকে বাড়িতে রাখা খুব জরুরি। রাত 11টার পরে যে লোকটাকে সে ভরতের হাতে ছেড়ে দিয়ে এসেছিল,
সেই লোকটা সেজে গুজে ভোর 4:30টার সময় গাড়িতে ওঠে কি করে তা নিয়ে এখন মাথা ঘামায় না পিটার। সে জেনে গিয়েছে ফিল্মের হিরোরা সব পারে, যে পারবে না তাকে লাইন ছেড়ে দিয়ে ট্রাম ডিপোতে বসে ভাঁড়ের চা খেতে হবে। মুম্বাইতে থাকার সময় সে শুনত শাহরুখ সাহেব, সালমান সাহেব রাত্রে 4 ঘন্টার বেশি বিছানায় থাকতেন না। যে গায়কের সেক্রেটারি হয়ে সে কাজ করেছে তিনি রেকর্ডিং না থাকলে ঘুমোতে যেতেন রাত 3টের সময়, ঘুম ভাঙত বেলা 12টায়। শেষের দিকে ঘুমের সময় আরও বেড়ে যাচ্ছিল। ওর কাছে থাকার সুবাদে একজন বিখ্যাত অভিনেত্রীকে সে বলতে শুনেছিল, আমরা কি পরিশ্রম করি, মিসেস গান্ধী 21 ঘন্টা কাজ করতেন, ঘুমোতেন মাত্র 3 ঘন্টা। সে তুলনায় দাদা তো 5 ঘন্টার বেশি ঘুমোচ্ছেন। অবশ্য পিটারের মধ্যে একটা সন্দেহ আছে, কেউ যখন মাল খেয়ে আউট হয়ে যায় তখন থেকেই কি সে ঘুমিয়ে পড়ে? বিছানায় না গিয়েও কি ঘুমানো যায় না? তাহলে তো দাদা আর একটু বেশি ঘুমিয়েছেন। আর মদের মাত্রা 5 পেগ নয়, ওটা 6 তো বটেই। সত্যি কথা বললে ভয়ঙ্কর গালাগাল শুনতে হবে বলে বলেন। কত পেগ মদ গিলছে তা জ্ঞান পরিষ্কার হওয়ার পর পাবলিক ভুলে যায় কি করে? অবশ্য দাদাকে এখন কোনোভাবেই পাবলিক বলা যেতে পারে না। এখন দাদা স্টার, ফিল্ম স্টার নবকুমার। পিটার তাকাল। দৌড়ানোর ভঙ্গিতে জোরে হাঁটছে নবকুমার। শরীরে 1 ফোঁটাও জড়তা নেই। 2.5 কিলোমিটার যাবে, 2.5 কিলোমিটার ফিরে আসবে। প্রথম দিনেই বেড়াল মেরেছিল পিটার। গাড়ি থেকে নেমে দাদা জিজ্ঞেস করেছিলেন, আরে জগিংয়ের জন্য তৈরি হয়ে আসনি কেন? পিটার হাত জোর করেছিলেন। গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছিল, ডাক্তার নিষেধ করেছেন জোরে হাঁটতে। অবশ্য আপনি যদি বলেন। তাই না, থাক, দরকার নেই। কপালের দুপাশে চিনচিনে ব্যথা হচ্ছিল। খানিকটা জগ পড়ার পর সেটা চলে গেল। হয়তো ঠান্ডা বাতাস উপকারটা করল। যেতে যেতে নবকুমার বাঁ দিকে তাকালো। গঙ্গায় নোঙর করে রাখা নৌকাগুলো দুলছে। ওপাশের ময়দান আর এপাশের গঙ্গার ধার। কলকাতায় একমাত্র বুক ভর্তি বাতাস নেওয়ার জায়গা। হঠাৎ দাঁড়িয়ে গেল নবকুমার। জোরে জোরেই শ্বাস নিল কয়েকবার। আহ, কি আরাম। হেঁটে আসার পর গাড়িতে বসতেই পিটার ফ্লাস্ক খুলে কালো চা কাপে ঢেলে এগিয়ে ধরল। সেটা নিয়ে নবকুমার বলল, থ্যাংক ইউ। আজ সকালে তো শুটিং রাখনি? না দাদা, লাঞ্চের পর NT1-এ দীপক দত্তর ছবির শুটে যেতে হবে, কিন্তু সকালে 2টো জরুরি কাজ সারতে হবে। বলে যাও। 8:30-এ মিস্টার সিনহা আসবেন। ইনকাম ট্যাক্সের কাগজপত্র তৈরি করে নিয়ে আসছেন। কতক্ষণ? বেশি সময় নেবেন না, বড়জোর 20 মিনিট। গোটা বছরের রোজগারের হিসেব 20 মিনিটে হয়ে যাবে? আমি বলেছি ওকে যেন বেশি সময় না নেন। তারপর? ব্রেকফাস্ট করে নেবেন। তারপর? আপনি তো জানেন অমিতাভ সেন আপনার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসতে চান। ওর মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক এই প্রথমবার আপনার সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। তাতে আমি কি করব? মাথার ওপর 2 হাত তুলে নাচব? 5 বছর আগে পদ্মপাতায় জল রিলিজ করেছিল। তারপর আজ অব্দি কটা ছবি হলো? 26টা। সুপারহিট কটা? 10টা। হিট? বাকি সবগুলো। এই 5 বছরে তোমাদের অমিতাভ সেনের কটা ছবি? 5টা। কটা সুপারহিট? কটাকে হিট বলছে ডিস্ট্রিবিউটার? না, মানে ওর তো আলাদা দর্শক আছে, তারা দেখেছে। বিদেশ থেকে সব কটাই অ্যাওয়ার্ড পেয়েছে। ফরেন রাইট বিক্রি করে প্রডিউসার নাকি ভালোই লাভ করেছেন। আপনি তো জানেন, সবাই ওকে খুব সম্মান করে। পিট, তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? না দাদা, আমার সেই স্পর্ধা নেই। আচ্ছা, এই মহান পরিচালক গত 5 বছরে আমার নাম যে শোনেননি তা হতে পারে না।
যখন সব পরিচালক আমার ডেট পাওয়ার জন্য তোমাকে তেল মারছে, তখন সেনবাবু আমার কথা ভাবেননি কেন? পাত্তাই দেননি। আমি কমার্শিয়াল ছবির নায়ক, ওর ছবিতে কাজ করতে হলে অভিনয়টা জানতে হয়, যেটা আমি জানি না বলে ওর মনে হয়েছে, তাই ডাকেননি, চুকে গেল। কিন্তু হঠাৎ তার মনে হলো নবকুমারকে দরকার, তাই তাকে স্ক্রিপ্ট শোনাতে হবে। দরকারটা একতরফা, ওর আমাকে দরকার হলো, আমার তো ওকে দরকার নাও হতে পারে। চা শেষ করে কাপ ফেরত দিয়ে নবকুমার গলার স্বর পাল্টাল। সনদ, গাড়ি স্টার্ট করো, খিদে পেয়েছে, বাড়ি যাব। সনদ গাড়ি চালু করতেই পিটার ঝটপট উঠে বসল। নবকুমার বলল, পিট, চা ঠিক জমল না, বাড়ি যাওয়ার আগে কোথাও এক কাপ খেয়ে গেলে হতো। ঘড়ি দেখল পিটার। এখনো ফ্লুরিস খোলেনি দাদা। তুমি ভাবার সময় বড় বড় জায়গা ছাড়া ভাবতে পারো না? না সনদ, ডান দিকের ফুটপাত চেপে গাড়ি পার্ক করো। পিটার দেখল পাশে একটা ভাঁড়ের চায়ের দোকান। সে কিছু বলার আগেই নবকুমার জিজ্ঞাসা করল, ভালো করে দেখো তো আশেপাশে যেসব পাবলিক আছে তারা বাঙালি কিনা। গাড়ি থেকে নেমে জরিপ করে পিটার বলল, না, এটা বোধহয় একদম অবাঙালি পাড়া, বাঙালি আছে বলে মনে হচ্ছে না। গুড, 3টে ভালো করে চা বানাতে বলো, আর হ্যাঁ, আমার জন্য একটা লেরো বিস্কুট। তোমরা খাবে তো খেতে পারো। পিটার অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি ভাঁড়ের চা খাবেন? পিটার আর না দাঁড়িয়ে ছুটে গেল চাওয়ালার কাছে। গত 3-4 বছরে সে নবকুমারকে এভাবে ফুটের দোকান থেকে চা খেতে দেখেনি। আজ কি হলো? লেরো বিস্কুট আর চা খেতে খেতে নবকুমার বলল, ফাটাফাটি। ফিল্ম স্টার নবকুমার কলকাতার ফুটপাতে দাঁড়িয়ে ভাঁড়ের চা খাচ্ছে, অথচ তার ঘাড়ে পাবলিক ভেঙে পড়া দূরের কথা, একজনও হাঁ করে দেখছে না। এটা ভাবা যায়? চায়ের স্বাদটাই ভালো হয়ে গেল। পিটার দাম মিটিয়ে দিয়ে ফিরে এলে নবকুমার হাসল। আচ্ছা পিট, একটু আগে চা খেয়ে হাওয়া হয়ে যেতে, তাহলে আমার কি হতো বলো তো? ঠিক বুঝলাম না। বেঠিক বুঝেছ? কিছুই বোঝনি। তোমরা হাওয়া হয়ে গেলে ওই চাওয়ালা আমার কাছে দাম চাইলে আমি কি করতাম? আমার পকেটে পার্স নেই, পার্স দূরের কথা, একটা টাকাও নেই। ব্যাটা তো আমাকে চেনে না, কি করতো কে জানে। সনদ কম কথা বলে। চা খেয়ে বোধহয় একটু ভালো লেগেছিল, তাই বলল, শুনেছি আমাদের প্রধানমন্ত্রীর পকেটেও টাকা থাকে না। গাড়িতে উঠে দরজা বন্ধ করে নবকুমার বলল, পেট, সামনের মাস থেকে সনদ 100 টাকা বেশি মাইনে পাবে। কেন দাদা? সুন্দরভাবে তেল মারার পুরস্কার। চলো। এই বিশাল ফ্ল্যাটে 3টে বেডরুম, একটা দক্ষিণে, মাঝে বড় হল, বাঁদিকে 2টো বেডরুম। এছাড়া প্রয়োজনের জন্য 2টো ছোট ঘর রয়েছে। দক্ষিণের বেডরুমের লাগোয়া বাথরুম থেকে স্নান সেরে বারমুডার গেঞ্জি পরে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো নবকুমার। তার গায়ের চামড়ায় একটা জ্যোতি এসেছে, যা 5 বছর আগে ছিল না। কলকাতার সবচেয়ে দামি সেলুনের কারিগর এসে প্রতি 10 দিন অন্তর যত্ন নেয় বলে লোকে তার চুলের প্রশংসা করে। ওই ছোট ঘরের একটায় তার মিনি জিম রয়েছে। সপ্তাহে একদিন সেখানে সময় দেয় নবকুমার। দরজায় শব্দ হলো। ওটা ভরত। ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে দিয়েছে। এই খবরটা জানিয়ে নিঃশব্দে চলে গেল। ব্রেকফাস্ট, নো ভাজাভুজি, নো রিচ খাবার। শরীর বাঁচানোর জন্য কয়েক রকম ফল আর চিকেন স্টু, সঙ্গে সবজি সেদ্ধ। ফোন বেজে উঠল। রিসিভার তুলতেই পিটারের গলা ভেসে এলো, আপনি কি ফোন রিসিভ করবেন? কে? বড়বাবু লাইনে আছেন। আধ ঘন্টা পরে করতে বলো। রিসিভার রেখে হলঘর পেরিয়ে বাদিকের প্রথম বেডরুমের দরজায় নক করল সে। সঙ্গে সঙ্গে দরজা খুলে সেন্টারের আয়া বেরিয়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো।
নবকুমার ঘরে ঢুকল। শিশুর মতো বালিশ আঁকড়ে ঘুমোচ্ছে উর্মিলা। উর্মিলা ঘুমোচ্ছে। রাতে 10 ঘন্টা ওর ঘুম চাই, দিনে 6 ঘন্টা, দুপুর 2টো থেকে 8টা। পান থেকে চুন খসলেই অনর্থ করবে। ওই 16 ঘন্টা ঘুমোতে পারলে ওর মনে বেশ সুখী সুখী ভাব চলে আসে। তখন কারণে অকারণে ওর ঠোঁটে হাসি মাখামাখি হয়ে থাকে। 2টো সেন্টারের আয়া রোজ 12 ঘন্টা করে আগলে রাখে উর্মিলাকে। উর্মিলা সাজতে ভালোবাসে, তাই ওরা ওকে সাজিয়ে দেয়। উর্মিলা খেতে ভালোবাসে। রোজ এক খাবার চলবে না, ভরত সেটা জানে, তাই উর্মিলার জন্য নতুন নতুন খাবার রোজ তৈরি হয়। চিকেন ভারী অপছন্দ ওর। রিয়াজি খাসির মাংস ওর অত্যন্ত প্রিয়। ডাক্তারের আপত্তি ছিল, কিন্তু কে শোনে কার কথা। বছরের আগে ডাক্তার যখন কড়া গলায় বলেছিলেন, রেড মিট একদম খাবেন না, কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশ খেতে পারেন, টমেটো একদম ছোঁবেন না, শুনে অদ্ভুত হাসি এসেছিল উর্মিলা। তারপর সে বলেছিল, শুনব, আপনার কথা মেনে চলব, কিন্তু আপনি যদি আমার বুক আবার আগের মতো করে দিতে পারেন তাহলে। ডাক্তার আর কথা বাড়াননি। নবকুমারের দিকে আর চোখে তাকিয়ে মাথা নেড়েছিলেন। দরজায় মৃদু শব্দ হলো। খাটের পাশে দাঁড়িয়ে সেদিকে তাকালো নবকুমার। দুজন আয়া। একজন চলে যাবে, সময় শেষ হওয়ায়, আরেকজন কাজে যোগ দিল। নবকুমারকে দেখলেই ওরা আড়ষ্ট হয়। ঘর থেকে বেরিয়ে এলো নবকুমার। এখন দিনের আয়া উর্মিলার ঘুম ভাঙার অপেক্ষায় থাকবে। ভাঙার পরে ওর সেবা যত্ন করবে। লাঞ্চের আগে 3 পেগ ভদকা ঠিকঠাক খাইয়ে বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ারের তলায় দাঁড় করিয়ে দেবে। তারপর লাঞ্চ করতে করতেই ঢুলুনি শুরু হবে উর্মিলার। কোনো মতে খাওয়া শেষ করে আর বেসিন পর্যন্ত যাবে না। আয়ার নিয়ে আসা পাত্রে হাত মুখ ধুয়ে বালিশে মাথা এলিয়ে দেবে। সেই ঘুম ভাঙবে রাত 8টার আশেপাশের সময়। প্রথমে 1 কাপ লাল চা আর বিস্কুট, তারপর 9টা থেকে 11টা পর্যন্ত স্কচ ঢালবে গলা দিয়ে। শেষের দিকে যখন কথা জড়িয়ে যাবে তখন রাতের খাওয়া শুরু হবে। তারপর ঘুম আর ঘুম। এই ঘরে কোনো টিভি সেট নেই, যেটা ছিল সেটাকে সরিয়ে দিয়েছে উর্মিলা। কিন্তু সিডি প্লেয়ার আছে, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ 3 গায়িকার সিডি বাজে। সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত আর আরতি মুখোপাধ্যায়। কখনো কখনো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোনো কোনো গান বারবার বাজাতে হয়। নার্সিংহোম থেকে ফিরে আসার পর এই ঘরের বাইরে পা রাখতে ইচ্ছে হয়নি তার। ব্রেকফাস্ট টেবিলে বসল নবকুমার। এই সময় পিটার নিচের ছোট ফ্ল্যাটে তৈরি হয়। সামনে দাঁড়িয়ে থাকে ভরত। ফলের রস খেতে খেতে নবকুমার বলল, অনেকদিন লুচি আর বেগুন ভাজা খায়নি। তাহলে? ভরত শব্দটি উচ্চারণ করেই থেমে গেল। বাঁ হাত শূন্যে নাড়ল নবকুমার, যার অর্থ বুঝতে অসুবিধা হলো না ভরতের। খাওয়া শেষ করে নবকুমার জিজ্ঞাসা করল, লাঞ্চে কি খাওয়াচ্ছ? প্রোটিন শেক, আপেল আর টক দই। না, আজ গ্রিলড চিকেন আর মুসুম্বির রস করো। ঠিক আছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? না, সব ঠিক আছে। তৈরি হয়ে নিল নবকুমার। মিস্টার সিনহার সঙ্গে সারা বছরের যে কটা অপ্রীতিকর সময় আছে তার একটা একটু পরে কাটাতে হবে। আরে বাবা, সারা বছর দিনরাত পরিশ্রম করে যা রোজগার করছি তার বড় অংশ আয়কর দপ্তরকে দিয়ে দিতে হবে। এই লোকটা মিস্টার সিনহা আয়করের বড় উকিল, 1 পয়সাও এদিক ওদিক করতে চান না। বলে, নবকুমার বাবু, আপনি সবসময় চেকে পেমেন্ট নেবেন, বলবেন টিডিএস কেটে পে করতে। ঠিক 8:30 মিস্টার সিনহা এলেন। ওকে ঘরে নিয়ে গেল পিটার। সৌজন্য বিনিময়ের পরে মিস্টার সিনহা বললেন, পিটার আমাকে যে স্টেটমেন্ট দিয়েছে তা ইনকাম ট্যাক্স বিশ্বাস করবেন। কারণ? খুব সহজ,
গত বছরের রিটার্নে আপনি ছবি পিছু 8 থেকে 10 লাখ নিয়েছেন বলে দেখানো হয়েছে। তারপরে আপনার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে, কিন্তু পিটারের স্টেটমেন্টে বলা হয়েছে আপনি ছবি পিছু 6 লক্ষ নিয়েছেন এবছর। এতদিন জনপ্রিয়তা অনুযায়ী আপনার পারিশ্রমিক বেড়ে গিয়েছিল, এখন হঠাৎ কমলে ওরা বিশ্বাস করবেন কেন? নবকুমার তাকালো। কি আশ্চর্য, পিটার, তুমি ওকে বলনি? হ্যাঁ দাদা, বলেছি। চেকের পেমেন্টগুলো স্টেটমেন্টে দেখানো হয়েছে। তার মানে চেকের বাইরে ক্যাশও পেমেন্ট পেয়েছেন? হ্যাঁ মিস্টার সিনহা, বেশিরভাগ প্রডিউসারের সাদা টাকা থাকে না, কালো টাকার যে ফ্লো সিনেমায় আসে তাই তাদের ব্যবহার করতে হয়। এবারে ওদের সংখ্যায় বেশি থাকায় নজরে পড়ল আমার। আপনার ওপর আমার পূর্ণ আস্থা আছে। এটা কিভাবে ম্যানেজ করবেন তা নিশ্চয়ই আপনি জানেন। আপনি কেন জোর করলেন না পুরো টাকা চেকে দিতে? লাভ হতো না, উল্টে ছবিগুলো হাতছাড়া হয়ে যেত। আপনার কথা শুনলে সারা বছর বাড়িতে বসে বাদাম চিবোতে হবে। নবকুমার বাবু, আমি চাই না আপনি বিপদে পড়ুন। এই যারা কালো টাকা দিচ্ছেন তাদের কেউ যে ফাঁসিয়ে দেবেন না তাকে বলতে পারে। আপনার বয়স কম তাই উৎসাহ বেশি, কিন্তু মনে রাখবেন, কালো টাকা সবসময় কালো টাকা। 10 টাকা রোজগার করে 3 টাকা ট্যাক্স দিয়ে ভাবুন না আপনি 70 টাকা রোজগার করলেন। আর কোনো উপায় নেই? আছে। আপনাকে যিনি টাকা দিচ্ছেন তাকে বলুন আপনার ট্যাক্স পে করতে, 10-এর বদলে 14 দিতে, তাহলেই তো 10 হাতে এসে যাবে। যদি কিছু মনে না করেন, কালো টাকা সাবধানে রাখছেন তো? ব্যাপারটা সিরিয়াসলি নেবেন। মিস্টার সিনহা, আমি যেমন কালো টাকা নিয়েছি তেমনি আমার কাছেও তো কালো টাকা চাওয়া হয়েছে, দিয়েওছি। অর্থাৎ? এই যেই বাড়ির ফ্ল্যাট দুটো 2 কোটি টাকা দাম, চেকে চাইলো 1.5 কোটি, বলল বাকিটা ক্যাশে দিতে হবে। 2 কোটিতে এত বড় ফ্ল্যাট এই এলাকায় পাবো? অসম্ভব। যদি ব্ল্যাক না নিতাম তাহলে এই ফ্ল্যাট পেতাম বলুন? দেখুন মিস্টার সিনহা, আপনার সঙ্গে আমার পরিচয় প্রায় 4 বছর আগে, সম্পর্কটা কম দিনের নয়। আপনি নিশ্চয়ই আমাকে দেখবেন। নিশ্চয়ই, মন্দাক্রান্তা দেবী বলেছিলেন আমি যেন আপনার ইনকাম ট্যাক্সটা দেখি। ও হ্যাঁ, মন্দাক্রান্তা দেবীর সঙ্গে যোগাযোগ আছে তো? আর বলবেন না, ওই ভদ্রমহিলা একসময় আমার অনেক উপকার করেছিলেন, আমি কৃতজ্ঞ। কিন্তু মুশকিল হলো কি জানেন, কেউ যদি মনে করেন আমি কারোর উপকার করেছি তাই যা বলবো তাই ওকে শুনতে হবে, তাহলে কি সেটা ঠিক ভাবনা হবে? আমি যাকে বিয়ে করেছি তাকে তিনি পছন্দ করেননি, তিনি চাননি যে আমাদের বিয়ে হোক। ওর চাওয়া আমি মেনে নিইনি, তারপর থেকে দূরত্ব তৈরি করেছেন। আমিও এত ব্যস্ত হয়ে পড়েছি যে সময় বের করতে পারি না। তবে হঠাৎ কোনো পার্টিতে দেখা হয়ে গেলে হ্যালো বলি, ব্যাস এই পর্যন্ত। সরি, আমার এ ব্যাপারে কথা বলা ঠিক হয়নি, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এই স্টেটমেন্ট অনুযায়ী রিটার্ন সাবমিট করতে যদি বলেন তাহলে হিয়ারিং যখন হবে তখন ওরা অনেক প্রশ্ন করবেন, আপনি সামলাবেন। আচ্ছা পিটার, তুমি ওকে বলনি 2টো ছবির প্রডিউসার অনেক টাকা মেরে দিয়েছে? একজন তো মরেই গেল। হ্যাঁ দাদা, বলেছি। এটাও কনসিডার করুন, আপনার উপর ভরসা করে আছি, এর বেশি কিছু বলতে চাই না। মিস্টার সিনহা একটু ভাবলেন, তারপর বললেন, আপনি চেক ছাড়া আর পেমেন্ট নেবেন না, তার জন্য একটু বেশি ডিমান্ড করে দেখুন না। এই মুহূর্তে আপনার জনপ্রিয়তা তো সবচেয়ে বেশি। উঠে দাঁড়ালেন মিস্টার সিনহা। নবকুমার বলল, আরে উঠলেন কেন, একটু কফি খেয়ে যান। ধন্যবাদ, কিন্তু আমাকে জরুরি কাজে যেতে হবে। পিটার একটু ঝুঁকে নবকুমারকে বলল, ওই ব্যাপারটা নিয়ে কথা বলুন। কোন ব্যাপারটা? ও হ্যাঁ, মিস্টার সিনহা, কয়েকদিন ধরে ভাবছি এই যে টাকা রোজগার করছি তা একা ভোগ করব কেন? গরিব মানুষ, সাধারণ মানুষদের উপকারে কিছু খরচ তো করতে পারি। আপনি কি বলেন, আইনে আটকাবে না তো?
একটুও না, আপনার সাদা টাকা ইচ্ছে মতো খরচ করতেই পারেন। কিসে খরচ করবেন তা ভেবেছেন? আমি একটা রিমোট গ্রামে জন্মেছি, সেখানে এখনো অনেক রকম আধুনিক সুবিধা ছাড়া মানুষ বেঁচে আছে। ওই গ্রামের মানুষের উপকারের জন্য কিছু করতে চাই। স্কুল বাড়িটার অবস্থা খুব খারাপ ছিল, এখন কেমন আছে জানি না। হেডমাস্টারকে ডেকে সব জেনে যা দরকার তা দিতে পারি, কিন্তু এর জন্য সাদা টাকা দিতে হবে কেন? লেবার পেমেন্ট, মাল মশলার দাম তো ক্যাশেই দেওয়া যেতে পারে, তাই না? ও, তা আপনি করতেই পারেন। আমি ভেবেছিলাম আপনি রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠানে টাকা দিতে চাইছেন। ওদের টাকা দিলে কাজটা যে ভালোভাবে হতো তাতে কোনো সন্দেহ নেই। আবার ভালো কাজে দিচ্ছেন বলে ট্যাক্স বেনিফিট আপনি পেতেন। গ্রামে খরচ করলে কোনো বেনিফিট পাবো না? কেন্দ্রীয় সরকার যাদের অনুমোদন দিয়েছে তাদের দিলেই বেনিফিট পেতে পারেন। আচ্ছা, চলি। ভদ্রলোক নমস্কার করে বেরিয়ে গেলেন। পিটার সঙ্গে গেল তার এগিয়ে দিতে। বসে পড়ল নবকুমার। মাঝে মাঝে তার মনে হয়েছে এই লোকটাকে দরকার নেই। ইনকাম ট্যাক্সের উকিল না মাঠের সাধু বোঝা মুশকিল। উকিল হয়ে একটু কালো পথের হদিস দেবে না তা কি হয়? আইন যেমন আছে তার ফাঁকফোকরও আছে। যে যত ভালো ফাঁকফোকর জানবে সে তত ভালো উকিল হবে। কিন্তু আয়কর দপ্তরে লোকটার রেপুটেশন এত ভালো, ও যা বলে তা কেউ চ্যালেঞ্জ করে না। এরকম লোককে ছাড়িয়ে দেওয়া যে বুদ্ধিমানের কাজ হবে না সেটা নবকুমার বোঝে। পিটার ফিরে এলে নবকুমার উঠে দাঁড়ালো। হেডমাস্টারকে খবর দাও, এখন আসার দরকার নেই, যখন দরকার হবে জানাবো। ঠিক আছে। তোমার কৌতূহল হচ্ছে না? কাল বললাম ওকে আসতে বলো, আজ বলছি দরকার নেই, অবাক হচ্ছ না? না দাদা, নিশ্চয়ই কোনো কারণ আছে, যা কাল জানতেন না আজ জেনেছেন। পিটার কথা শেষ করার আগেই তার পকেটে রাখা মোবাইল বেজে উঠল। নবকুমার জানে নিজের মোবাইল সাইলেন্টে না রেখে পিটার তার সামনে আসবে না। এটা নবকুমারের মোবাইল, যার নাম্বার সবাই জানে, যা কখনোই নবকুমার ধরে না। নবকুমারের নিজস্ব মোবাইলের নাম্বার খুব কম লোক জানে, তাদের নিষেধ করা আছে। অন্য কাউকে তারা নাম্বার জানাবে না। তার নিজের যদি কাউকে ফোন করার প্রয়োজন হয় তাহলে যাকে ফোন করছে তার মোবাইলে ফোন নাম্বার দেখা যাবে না, শুধু লেখা ফুটবে প্রাইভেট নাম্বার। ইতিমধ্যে কথা শেষ করে পিটার জিজ্ঞাসা করল, বড়বাবু আবার ফোন করেছেন? হাত বাড়িয়ে যন্ত্রটা নিয়ে কানে চাপল নবকুমার। গুড মর্নিং। গুড মর্নিং, তোমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম। হ্যাঁ, তখন আমি কোমরে বসেছিলাম বলে মজা পেল নবকুমার। তোমার এমন উন্নতি স্বপ্নেও কল্পনা করা যাবে না, গর্বে আমার বুক ভরে যায়। এখন তোমার হাতে কতগুলো ছবি। বিপদে ফেললেন। এসব খবর আমি রাখি না, পিটার জানে। শোনো নবকুমার, অনেকদিন পরে আমি আবার ছবি করছি। কনগ্রাচুলেশনস। তাই? কিন্তু এটা বলে শেষ করো না, তোমার সাহায্য চাই। পদ্মপাতায় জল করে যে টাকা পেয়েছিলাম তা পরপর দুটো ফ্লপ ছবিতে শেষ হয়ে গিয়েছে। ভেবেছিলাম আর এই লাইনে থাকবো না, কিন্তু কয়েক বছর পর মনে হলো শেষ চেষ্টা করি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? প্লিজ তুমি না বলো না। আমি অমিতাভবাবুকে রাজি করিয়েছি ছবিটা করতে। তুমি তো ওর সঙ্গে কখনো কাজ করনি। অমিতাভবাবু মানে অমিতাভ সেন? হ্যাঁ, আজই তো তোমার স্ক্রিপ্ট শোনার কথা। এটা যখন জানেন তখন ফোন করার কি দরকার ছিল? আমার ভয় হচ্ছিল যদি স্ক্রিপ্ট শোনার পর তুমি না বলে দাও। নবকুমার, তুমি আমার মুখ চেয়ে এই অনুরোধটুকু রাখবে না? নবকুমারের মনে পড়ল এই লোকটা মায়ের অপারেশনের সময় 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিল। সে যখন প্রতিষ্ঠিত হয়ে 3 লক্ষ টাকা ফেরত দিয়েছিল তখন নিতে দ্বিধা করেনি। সে বলল, দেখি। মোবাইল বন্ধ করে দিল।
পিটার এসে দাঁড়ালো সামনে। অমিতাভ সেনকে কি ফোন করব? অন্যমনস্ক নবকুমার ঘাড় ঘুরিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল। পিটার এই অভিব্যক্তি চেনে, তাই বলল, ওর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালককে তো সবাই খুব খাতির করে, তাই। খাতির কারা করে পিটার? কয়েকজন আতেল যারা বিনা পয়সায় প্রেস শোতে গিয়ে ওর ছবি দেখেন, নাকি কিছু উন্নাসিক ফিল্ম ক্রিটিক আর আন্তর্জাতিক খ্যাতি? বিদেশের ফেস্টিভ্যালে গঙ্গা ফড়িং না খেতে পাওয়া মানুষের ছবি দেখিয়ে সাহেবদের বুদ্ধ বানিয়ে অ্যাওয়ার্ড নিয়ে আসে। ওর ছবি টিটাগড়ের চটকলের শ্রমিক, রানীগঞ্জের কয়লা খনির শ্রমিক দেখে, ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা, ওরা তো দূরের কথা। গ্রামে গ্রামে গিয়ে জিজ্ঞাসা করো, ওহে অমিতাভ সেনকে চেনো? লোকে হকচকিয়ে জানতে চাইবে উনি কোন পার্টির লোক। পকেট থেকে ভাঁজ করা সাদা রুমালটা বের করে আলতো চাপ দিল ঠোঁটে। তারপর নবকুমার হাসল। পিটার, আমি মানুষের সঙ্গে আছি, মহামানুষদের সঙ্গে থাকা কি আমার পোষাবে? পিটার কিছুক্ষণ অপেক্ষা করল। নবকুমার হাসল। পিটার, আমি জানি এই কথাগুলো তোমার পছন্দ হচ্ছে না। একটু আগে বড়বাবু ফোন করেছিলেন। তুমি নিশ্চয়ই জানো, সমস্ত ইন্ডাস্ট্রি জানে, আমাকে প্রায় রাস্তা থেকে তুলে এনে ওই ভদ্রলোক নায়কের চরিত্রে নির্বাচন করেছিলেন। সেসব ঠিক কথা, কিন্তু আমাকে নায়ক তিনি বানাননি। ছবি বানাতে পারতেন তাহলে আরো অনেক মানুষকে নায়ক বানাতে পারতেন। যাই হোক, সেই বড়বাবু আবার ছবি করছেন। কাকে দিয়ে করাচ্ছেন? না অমিতাভ সেনকে দিয়ে। বিস্ময় এটাই। বিস্ময় কেন? কারণ ওই বড়বাবু নামক ভদ্রলোক টাকা ছাড়া কিছু বোঝেন না। চাপে পড়লে মাঝে মাঝে টাকা ছুঁড়েও দেন, ভাবেন তাতে নিজের ইমেজ বাড়বে। তিনি ছবি বানিয়েছিলেন আরেকজন সেনকে দিয়ে। সেই ছবি আঁতেলরা দেখেননি, আন্তর্জাতিক উৎসবে এন্ট্রি পায়নি, কিন্তু আমজনতা দেখেছে বলে বড়বাবুর ব্যাংক ব্যালেন্স বেড়েছে, দামি মদ আরো দামি হয়েছে। ভালো, সেই বড়বাবু হঠাৎ অমিতাভ সেনকে দিয়ে ছবি করাচ্ছেন কেন? যে পরিচালকের ছবির খরচার টাকা দেশের মানুষের দ্বারা হয় না, বিদেশে ছবির রাইট বিক্রি করে হয়। বড়বাবু ইচ্ছে করে টাকা ঢালছেন ফেরত পাবেন না জেনে, বার্লিনে বা মস্কোতে গিয়ে অ্যাওয়ার্ড নেবেন বলে। তাহলে পিটার, এই বড়বাবুর অনুরোধকে আমায় রাখতে হবে? নবকুমার প্রশ্ন করলেও পিটার এতদিনে বুঝে গিয়েছে তার কাছে জবাব চাইছে না। কখনো কখনো নিজের সঙ্গে কথা বলে নবকুমার। এখন সেই সময়। পিটার চুপচাপ দাঁড়িয়ে রইল। পকেট থেকে দামি প্যাকেট বের করে সিগারেট ঠোঁটে নিয়ে নবকুমার লাইটার টিপে আগুন জ্বালাল। সিগারেট ধরিয়ে অনেকটা ধোঁয়া বের করে বলল, অমিতাভ সেনের স্ক্রিপ্ট তো আমার ভালো নাও লাগতে পারে। পিটার মাথা নাড়ল। তা ঠিক। ভালো না লাগলে তুমি প্রেসকে বলতেই পারো স্ক্রিপ্ট ভালো লাগেনি বলে আমি অভিনয় করছি না। তাহলে কি অমিতাভ সেনকে ফোন করব? এত করে বলছো যখন করো, শুনতে তো আপত্তি নেই। বাঙালি পাবলিকের কাছে আমার ইমেজ যেন নষ্ট না হয়, করো। নবকুমার নিজের ঘরে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে তার মনে হলো পোশাকটা পাল্টানো দরকার। শার্ট প্যান্টের বদলে সাদা পাঞ্জাবি আর ধুতি পরে গেলে কিরকম হয়? বেলের বোতাম টিপল সে। সঙ্গে সঙ্গে কানাই দরজা খুলে উঁকি মারল। নবকুমার বলল, এই যে কানাই বাবু, আজকাল তো কাজে মন দিচ্ছ না, এভাবে চলবে? যা আমি পরে আছি তা গত সপ্তাহে পরিনি। হাত জোর করলো কান। না বাবু, 3 মাস আগে পড়েছিলেন, রং প্রায় কাছাকাছি বলে ওরকম মনে হচ্ছে। কিন্তু রোজ প্যান্ট আর শার্ট, শার্ট আর প্যান্ট। তুমি আমাকে শেষ কবে ধুতি পাঞ্জাবি বের করে বলেছ বাবু পরবেন? আগে আপনি তো আজকাল নেমন্তন্ন বাড়িতে যান না। আজ যাব, এখন যাব, এক্ষুনি বের করে দিচ্ছি। ব্যস্ত হলো কানাই। কয়েক মিনিটের মধ্যে 4টে পাঞ্জাবি এবং ধুতি টেবিলের ওপর সাজিয়ে দিল কানাই। খুশি হলো নবকুমার। গুড, পিটারকে বলো আমি 10 মিনিটের মধ্যে বের হব, যাও।
কানাই চলে যাওয়া মাত্র মোবাইল বেজে উঠল। মুষ্টিমেয় যে কজন এই নাম্বারটা জানে তাদের মধ্যে যে নবকুমারের অত্যন্ত প্রিয় মানুষ তার নাম স্ক্রিনে ফুটে উঠল। নবকুমার বোতাম টিপল। মুশকিল হয়ে গেল। সে কি হয়েছে? একটা স্ক্রিপ্ট শুনতে যাচ্ছি, শুনে কাটিয়ে দেব ভেবেছিলাম, তো এই সময় তোমার ফোন এলো। তুমি কাছে এলে বা দূর থেকে কথা বললেই সবকিছু কিরকম ভালো হয়ে যায়। তাই হয়তো দেখবো ওকে কাটাতে পারছি না, মুশকিলে পড়ে যাব। ও এই কথা, না কাটাতে পারলে দেখবে তোমার অনেক বেশি ভালো হবে। কি জানি। এখন বলো, এই সময় কেন মনে পড়লো? আশ্চর্য কথা, মনে পড়বে কেন? যে সব সময় মন জুড়ে থাকে সে বাইরে থেকে মনে পড়বে কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছে। কিন্তু আজ তো 2টো থেকে শুটিং আছে, আজই শেষ দিন। কখন ছাড়া পাবো কে জানে। আমার আজকের কো-অ্যাক্টর তো রিটেকের মাস্টার। দেখি 10টার মধ্যে হয়ে গেলেও চলে যেতে পারি। কাল সকালে শুটিং নেই? ওসব পিটার জানে। আমিও জানি। কাল বোম্বে রোডে তোমার আর আমার লং ড্রাইভের শট আছে, বিজয়দার ছবি। এর আগে 2 দিন কাজ করেছো। ইস, একদম ভুলে গিয়েছিলাম। তাই তো ভয় হয়, কবে দেখবো আমাকে ভুলে গিয়েছো। শোনো, রাত হয়ে গেলে আজ আসতে হবে না, কাল দেখা হবে, রাখছি। আয়নায় নিজেকে দেখলেও নবকুমার। আচ্ছা, অত সে যদি তার বউ হতো তাহলে কি এভাবে কথা বলতো? মাঝে মাঝে পিটারের কাজকর্ম নবকুমারকে বেশ অবাক করে দেয়। লোকটা যেন যা করতে হবে তা আগে থেকে রিহার্সাল দিয়ে রাখে। এই যে ওরা বাড়ি থেকে বেরিয়ে অমিতাভ সেনের এখানে এলো, ড্রাইভারের পাশে বসে পিটার নিখুঁত নির্দেশ দিয়ে গেল কোন পথে যেতে হবে। গাড়ির দরজা খুলে নবকুমারকে নামিয়ে আগে আগে ভিতরে ঢুকিয়ে লিফটের বোতাম টিপল। দরজা খুললে প্রথমে নবকুমারকে ঢুকতে দিয়ে নিজে গেট বন্ধ করে 3 তলার বোতাম টিপল। 3 তলায় লিফট থেকে বেরিয়ে সামনের দরজার দিকে এগিয়ে গেল। নবকুমার দেখল দরজায় কোনো নেম প্লেট নেই। এই যে পিটার তাকে নিয়ে এলো তা আগে এসে জেনে না গেলে সম্ভব হতো না। নবকুমার ডাকল, পিটার, আমি দেখছি। সঙ্গে সঙ্গে পিটার একপাশে সরে দাঁড়ালো। নবকুমার বেলের বোতামে চাপ দিয়ে বলল, তুমি যাও, গাড়িতে গিয়ে বসো, বেরোনোর আগে ফোন করব। মাথা নাড়ল পিটার, কিন্তু তখনই নেমে গেল না। পিছিয়ে গিয়ে লিফটের পাশে দাঁড়ালো। দরজা খুললেন অমিতাভ সেন। নবকুমারকে দেখে চেঁচিয়ে বললেন, ওয়েলকাম ওয়েলকাম, আসুন ভাই, আপনি একাই এসেছেন? না, একা আসিনি। বলা মাত্র নবকুমার লিফটের দরজা বন্ধের আওয়াজ পেল। ওটা নিচে নেমে যেতেই সে বলল, আমার একা যাওয়া আসা করতে একটু অসুবিধা হয়, সঙ্গে লোক ছিল। হাইসি, আসুন, প্রডিউসার সাহেব 8 ঘন্টা আগে এসে গিয়েছেন। বাইরের ঘরে রবীন্দ্রনাথের বিশাল ছবি, দেয়াল জুড়ে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাওয়া পুরস্কারগুলো সুন্দরভাবে সাজানো। অমিতাভ সেন নবকুমারকে পাশের ঘরে নিয়ে গেলেন। সোফায় বসে একটা পত্রিকার পাতায় চোখ রেখেছিলেন বড়বাবু। ওরা ঢুকতেই বললেন, এসো নবকুমার, তুমি এসেছো দেখে আমি খুব খুশি হয়েছি। মিস্টার সেনের সঙ্গে কি আগে পরিচয় হয়েছিল? না, হয়নি। অমিতাভ সেন মাথা নাড়লেন। আজ হয়ে গেল, আপনি ওখানে বসুন নবকুমার। নবকুমার বিশের সোফায় বসার পর ভদ্রলোক বললেন, স্ক্রিপ্ট পড়ার সময় আমি কিছু নিয়ম মেনে চলি। ওই টেবিলে খাতা রেখে পিছনের চেয়ারে বসে পড়ব। আপনাদের পাশে ছোট প্যাড আর কলম রাখা আছে। কিছু যদি বুঝতে অসুবিধা হয় অথবা মনে প্রশ্ন জাগে তাহলে ওই প্যাডে দয়া করে নোট রাখবেন। পড়া শেষ হলে সেসব নিয়ে আমরা আলোচনা করব, পড়ার সময় নয়। পাশেই টয়লেট আছে, প্রয়োজন বোধ করলে ওটা এখনই ব্যবহার করে আসুন। মাঝখানে 5 মিনিটের জন্য কফি ব্রেক দেব, তার আগে কেউ টয়লেট যাবেন না, এতে মনঃসংযোগ নষ্ট হয়। আশা করি আপনাদের অসুবিধা হবে এমন কথা আমি বললাম না। অমিতাভ সেন নিজের চেয়ারে গেলে
ড্রয়ার থেকে একটা লম্বা খাতা সযত্নে বের করেই টেবিলের ওপর রাখলেন। তারপর সামনের দুই শ্রোতার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে বললেন, তাহলে আমি শুরু করতে পারি? এই ছবি 1 ঘন্টা 40 মিনিটের। নবকুমার জিজ্ঞাসা করল, আমি কি ছবির নাম জানতে পারি? অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে নাম জানাতে পারছি না, কারণ আমার মাথায় গোটা চারেক নাম রয়েছে, কোনোটাই ফাইনাল করিনি। আপাতত এটাকে প্রোডাকশন নাম্বার 19 বলে চিহ্নিত করেছি, কারণ এটা আমার 19তম ছবি হবে। শুরু করছি। পড়া শুরু করলেন অমিতাভ সেন। কয়েক মিনিট পর মানতে বাধ্য হল, ভদ্রলোক ভালো পড়েন। উনি যখন সংলাপ পড়ছেন তখন একটু আবেগ দিচ্ছেন না, যা অন্যান্য পরিচালকরা করেন না। তাঁরা চরিত্র অনুযায়ী সংলাপ পড়ার সময় গলা পাল্টান। দ্বিতীয়ত, ভদ্রলোক লম্বা সংলাপ লেখেননি। বাক্য পুরোটা না বলেও যেখানে অর্থ বোঝানো যায় সেখানে মাঝখানে থেমে গিয়েছে কোনো চরিত্র। খুশি হলো নবকুমার। খুশির আরেকটা কারণ, এই ছবির পটভূমি বাংলার গ্রাম নয়, ফলে গঙ্গা ফড়িং বা কচুরিপানার কথা লেখেননি। কলকারখানার অভাবী মানুষও এই ছবির চরিত্র নয়। এই ছবি চাকরির ইন্টারভিউ দিতে আসা এক যুবকের কাহিনী। যেখানে যে সে শহরে এসেছে সেখানে কেউ সত্যি কথা স্বপ্নেও বলে না। এরকম কাহিনী নিয়ে এর আগে কেউ ছবি করেছে বলে নবকুমার শোনেনি। জীবনের অসঙ্গতিগুলোকে মালার মতো সাজিয়ে গল্পটা তৈরি করেছেন। চোখ বন্ধ করে শুনতে লাগলো নবকুমার। কফি ব্রেক হলো। ভিতর থেকে কাজের লোক এসে কফি দিয়ে গেল। নবকুমার দেখল অমিতাভ সেন স্ক্রিপ্ট নিয়ে কোনো আলোচনা করলেন না। কফি ব্রেক শেষ হলে আবার পড়া শুরু করলেন অমিতাভ সেন। নবকুমার লক্ষ্য করল বড়বাবু চুপচাপ শুনে যাচ্ছেন, হাসির সংলাপ শুনলেও হাসছেন না। পড়া শেষ হলে অমিতাভ সেন বললেন, আপনাদের কিছু বলার থাকলে স্বচ্ছন্দে বলতে পারেন। নবকুমার জিজ্ঞাসা করল, গত কয়েক বছরে আপনি অনেক ছবি করেছেন, কিন্তু আমাকে কাস্ট করার কথা ভাবেন, আজ কেন মনে হলো? সোজা উত্তর, আমার আগের ছবির কোনো চরিত্রের সঙ্গে আপনার কোনো মিল ছিল না। এবার মনে হয়েছে একটু ভাঙলে মানাতে পারে। আমার মনে হয় আমি আজ পর্যন্ত সব ছবিতে ঠিকঠাক অভিনেতা দিয়েছি। হ্যাঁ বলুন, চিত্রনাট্য শুনে আপনাদের কি মনে হয়েছে? বড়বাবু বললেন, আমার তো ভালো লেগেছে, বেশ উপভোগ করেছি। অমিতাভ সেন নবকুমারের দিকে তাকালেন। আপনি? হ্যাঁ, অন্য ধারার ছবি, তবে গঙ্গা ফড়িং বা অভাবের ছবি নয়। বাহ, তাহলে তোমাকে এই ছবির নায়ক হিসেবে আমরা পাচ্ছি? বড়বাবু হাসি মুখে জিজ্ঞাসা করলেন। ছবি কবে শুরু হচ্ছে? 3 মাস পরে পুজো, তারপরে 15 দিন আউটডোর। মুশকিল হলো এখনই আপনাকে কথা দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? আমার কাছে ডায়েরি নেই, অথচ হাতে 11টা ছবি। বড়বাবু বললেন, তুমি তোমার পিটারকে ফোন করে জিজ্ঞাসা করলেই নিশ্চয়ই সে ঠিকঠাক বলতে পারবে। নবকুমার মাথা নাড়ল। তারপর মোবাইল বের করে পিটারের নাম্বার টিপে জিজ্ঞাসা করল, পুজোর পর আমি কি খালি আছি? না, সামনের বছর মার্চ অবধি ডেট নেই, তবে বলো। বিনয় ভৌমিকের ডেট নিয়ে আছে নভেম্বরে, কিন্তু ওরা এখনো অ্যাডভান্স দিয়ে যায়, দেওয়ার তারিখ চলে গিয়েছে। ঠিক আছে, এসো। মোবাইল বন্ধ করে নবকুমার অমিতাভ সেনকে বলল, আপনাকে আমি আগামীকাল দুপুরের মধ্যে জানাচ্ছি। কদিন? আপনাকে টোটাল 18 দিন লাগবে। একটু টাফ হবে, দেখি। বড়বাবু বললেন, নবকুমার, তোমার টাকা পয়সার ব্যাপারটা? ওটা পিটার ডিল করে, ওর সঙ্গে কথা বলবেন। নবকুমার বেরিয়ে এলো। এখনো অব্দি কখনো দেরি করে শুটিং স্পটে পৌঁছায়নি নবকুমার। স্টুডিও পারে এই কথাটা সবাই বলে। 9টার কল থাকলে সে 15 মিনিট আগে মেকআপ রুমে ঢুকে যেত। ভ্যানে উঠে 5 মিনিট বিশ্রাম নেয়,
এই সময় ওই মেকআপ ভ্যানে কারোর প্রবেশ নিষেধ। টালিগঞ্জের এখন হিট জুটি হলো নবকুমার এবং বন্যা মুখার্জি। পরপর 5খানা ছবি সুপারহিট হয়েছে এই জুটির। বন্যার তাকানো, ঘাড় ঘুরিয়ে কথা না বলে ঠোঁটের কোণে চলকে ওঠা হাসি দর্শকদের মুগ্ধ করেছে প্রতি ছবিতে। দ্বিতীয় ছবি হিট করার পর বন্যা দাবি করেছিল বিজ্ঞাপনে ওর নাম আগে লিখতে হবে। প্রযোজক ফাঁপড়ে পড়েছিলেন। ছবিতে নবকুমার বন্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছে। তাছাড়া তার জনপ্রিয়তা বন্যার তুলনায় কোনো অংশে কম নয়। ব্যাপারটা কানে আসায় বেশ মজা লেগেছিল নবকুমারের। সে প্রযোজককে ডেকে জিজ্ঞেস করেছিল, আপনার কি মনে হয় না এদেশের মেয়েদের যে সম্মান দেখানো উচিত আমরা তা দেখাই? অবাক হলেন প্রযোজক। কেন এই প্রশ্ন বুঝতে পারলেন না। নবকুমার বলল, এতদিন যা হওয়ার তা হয়েছে, এখন সংশোধন করে নিন। আরে হাজার হোক লেডিস ফার্স্ট কথাটা তো শুনেছেন। বিশ্বাস করুন আপনার কথা বুঝতে পারছি। আজও দুপুর 2টোয় শুটিং। বন্যার নাম বিজ্ঞাপনে আমার আগে দেবে। আমি পিছন থেকে ওকে দেখলে বেশি খুশি হব। সে 3টের আগে ফ্লোরে আসবেন। কি দারুণ উপকার করলেন ভাই। শরীরে টাইটেলেও আগে থাকতে চাইছে। 1 বছর আগে গনগনে মুখ শুরু নিয়ে করবেন ওর নাম নবকুমারের সামনে অন্য এসে সব অভিনেতা অভিনেত্রীদের নাম দেওয়ার পর লিখবেন পরিচালক তখন ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলছে। কিন্তু অক্ষরগুলো জানো এখনের চেয়ারে বন্যার বসে নামের অক্ষরের স্ক্রিপ্টের চেয়ে একটু পাতায় বড় চোখ বোলাচ্ছিল নবকুমার। কথাগুলো বললে নবকুমার ভাঁজ করা সাদা নবকুমারের সামনে চেয়ার এনে রেখে সরে গেল। সেখানে শব্দ করে বসলো বন্যা। আমার মাথা তো খারাপ হওয়ার জোগাড়। মুখ তুলল নবকুমার। ডাক্তার দেখিয়েছ? তুমি নিজেকে কি ভাবো? একজন গোবেচারা মানুষ। ননসেন্স। মেয়ে মানুষ দেখলেই জিভে জল আসে না? বুঝলাম না। কানে আসছিল সব, আজ ইনি কাল তিনি। এক ফুল নয়, ফুলে ফুলে। অবশ্য ওদের ফুল বলতে ঘেন্না করে, তাই মাথা ঘামায়নি। কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে বউ থাকা সত্ত্বেও অতসীর সঙ্গে ফেসে গেলে। অতসী? হ্যাঁ, ফিগার ছেড়ে ওর আছেটা কি? ছবি তো কম করেনি, আমার ধারে কাছে আসতে পেরেছে। তার সঙ্গে তোমার সম্পর্ক এত গভীর হয়ে গেল যে তুমি প্রযোজকদের বলছো ওকে কাস্ট করতে। বন্যা, তুমি অনেকবার ছি বললে। বলবোই তো। লোকে বলে বন্যা নবকুমার টপ হিট জুটি। সিনেমা পত্রিকায় লিখেছে ওরা মেড ফর ইচ আদার। কই, এতগুলো ছবি করলাম, দিনের পর দিন শুটিং এ দেখা হচ্ছে, কখনো তোমাকে আমার সম্পর্কে আগ্রহ হতে দেখিনি। হয়েছে, কিন্তু তুমি বোধহয় বুঝতে পারো না। মানে? দেখো বন্যা, তুমি বিবাহিতা, সন্তানের মা, এটা তো আমার মাথায় ছিল। তোমাকে সমস্যায় ফেলতে আমি চাই। মিথ্যে কথা। মানে? অত সে বিবাহিতা নয়, ওর সন্তান নেই। পকেট থেকে ভাঁজ করা সাদা রুমাল বের করে ঠোঁটে চেপে 3 সেকেন্ড তাকিয়ে থাকলো নবকুমার। শুনতে চাও? তাহলে শোনো। তোমাকে যখন প্রথম দেখি তখন আমার মনে কোনো প্রতিক্রিয়া হয়নি। বন্ধুর মতো, নিকট আত্মীয়ের মতোই মনে হয়েছিল, আর সেটা এখনো বদলায়নি। বন্যা, তুমি সুন্দরী, কিন্তু নট মাই টাইপ। শোনা মাত্র উঠে হন হন করে নিজের মেকআপ রুমে চলে গিয়েছিল বন্যা। তারপর শুটিং ফ্লোরে এসে চিত্রনাট্যের সংলাপের বাইরে একটা শব্দও সে উচ্চারণ করেন। নবকুমারও খুশি হয়েছিল। উন্নাসিক মহিলার সঙ্গে ব্যক্তি জীবনের সম্পর্ক রাখা খুব আনন্দের হয়। আজ শুটিং এ বেরোনোর আগে নবকুমার পিটারকে বলল, তুমি নিচে যাও, উর্মিলা কিছু বলবে, শুনে আসি। দরজা আধা ভেজানো, ভারী পর্দা ঝুলছে। দরজায় শব্দ করেই পর্দা সরালো নবকুমার। খাটের ওপর বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে গান শুনছিল উর্মিলা। তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছিল আয়া। নবকুমারকে দেখেই সে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। নবকুমার ঘরে ঢুকে খাটের পাশে চেয়ার টেনে বসল। আর চোখে তাকে দেখে আবার গান শুনতে লাগলো উর্মিলা।
নবকুমার বলল, তোমার যেন কি বলার ছিল? হাত তুলে তাকে চুপ করতে বলে আরো 2 মিনিট গানটা শুনল উর্মিলা। তারপর রিমোট টিপে মিউজিক সিস্টেম বন্ধ করে খাটের উপর উঠে বসল। কোথায় যাচ্ছ? শুটিং এ? হ্যাঁ। বেশ আছো। শোনো, আমি আবার অভিনয় করব। বেশ তো। ঠাট্টা করছো? না তো। আমার চেহারা কি খুব কুৎসিত হয়ে গিয়েছে? আয়নায় নিজেকে দেখে কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে তো চেহারার পরিবর্তন হবে। তাই নাকি? তোমার তো আরো ভালো চেহারা হচ্ছে দিনকে দিন। যাকগে, এখন তো কারোর সঙ্গে আমার যোগাযোগ নেই। তুমি দেখো। দেখব। শোনো, টাকা পয়সা নিয়ে আমি কোনো প্রেশার দেব না। ঠিক আছে। উর্মিলা খাট থেকে নেমে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমার একটু জিমে যাওয়া দরকার। পেটে যে ফ্যাট হয়েছে তা হাত না দিলে কেউ বুঝতে পারবে না। ও হ্যাঁ, মনে পড়েছে। বলো। আমার একটা বাচ্চা চাই। চমকে উঠল নবকুমার। উর্মিলা বলল, ভগবান তো সব কেড়ে নিয়েছে। আমার এই শরীরটা আর মা হতে পারবে না, কিন্তু আমার মনটাকে তো কাটতে পারেননি। তুমি যেখান থেকে পারো একটা 2 মাসের বাচ্চাকে এনে দাও। আমি তাকে দত্তক নিতে চাই। আমি কোথায় পাবো? তা আমি কি করে বলবো? তুমি কত বড় স্টার, কত ক্ষমতা তোমার। তুমি চাইলে অনেকেই তাদের বাচ্চা দিয়ে দেবে, কিন্তু আমার ছেলে চাই না, মেয়ে চাই। আমি চেষ্টা করব। সঙ্গে সঙ্গে খুশি হয়ে হাততালি দিল উর্মিলা। তুমি খুব ভালো। আচ্ছা, আমি কেন মেয়ে চাইলাম বলো তো? তোমার ইচ্ছে হয়েছে তাই? হ্যাঁ, মেয়ে হলে সে আমার ইচ্ছে মতো বড় হবে। আমি যেসব ভুল করেছি তা তাকে করতে দেব না। আর ছেলে হলে সে তো একসময় পুরুষ হয়ে যাবে। পুরুষ মানে মিথ্যে কথা, ছলনা, যারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। পুরুষ মানে ছি। বলতে বলতে উত্তেজিত উর্মিলা বিছানায় উপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে শেষ পর্যন্ত জোরে কাঁদতে লাগল। নবকুমার কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার খানিকটা তফাতে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আয়া। নবকুমার বলল, শোনো, ও কি কি ওষুধ খায় তা নিশ্চয়ই তুমি জানো। মাথা নেড়ে না বলল আয়া। এখন ঘুমের ওষুধটা খাইয়ে দাও। জোরে জোরে পা ফেলে চলে এলো নবকুমার। জ্বলনিটাকে সহ্য করতে কষ্ট হচ্ছিল তার। NT1 স্টুডিওর ভিতরে ঢুকে গাড়ি থেকে নামতেই পরিচালক এগিয়ে এলো। আসুন আসুন। নবকুমারের কপালে ভাঁজ পড়ল। সমস্যাটা বলুন। মানে? আজ প্রথম দিন নয় যে আপনি এগিয়ে এসে আমাকে অভ্যর্থনা জানাবেন। নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে, তাই না? হ্যাঁ, মানে কি যে বলি, বলে ফেলুন। ম্যাডাম ফোন করেছিলেন। ওর ভাইয়ের ক্যারেক্টার যিনি করছেন সেই সন্তোষবাবুকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে বলেছে। বাহ, ভালো। সন্তোষবাবু কতদিন শুট করেছে? 1 দিন। তার অপরাধ কি? কি আর বলবো, ম্যাডাম অভিযোগ করেছেন সন্তোষবাবু মুখ খুললেই বদ গন্ধ বের হয়। ওর শরীর এমন গুলিয়ে ওঠে যে সংলাপ বলতে অসুবিধা হয়। আজ সন্তোষবাবুর কাজ ছিল, মেকআপও নিয়ে ফেলেছে। এখন ওকে কোন যুক্তিতে বাদ দিই বলুন তো? আপনি পরীক্ষা করে দেখেছেন? বলে কয়ে তো করা শোভন নয়। একদম ওর কাছাকাছি গিয়েও কোনো গন্ধ পাইনি। দেখুন, এটা আপনার এবং ছবির প্রযোজকের সমস্যা। আপনারা ঠিক করুন ম্যাডামের আদেশ মানবেন কিনা। পকেট থেকে ভাঁজ করা সাদা রুমাল বের করে ঠোঁটে চাপ দিল নবকুমার। পিটার তার ব্যাগ এবং জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছিল। ইশারা বুঝে নিয়ে সে এগিয়ে গেল মেকআপ ভ্যানের দিকে। পিছনে নবকুমার। পরিচালক প্রায় দৌড়ে নবকুমারকে ভ্যানের কাছে গিয়ে ধরলেন। আমি আপনার সাহায্য চাইছি, প্লিজ।
কিভাবে সাহায্য করব বলুন? ম্যাডামকে একটু বোঝান। অসম্ভব, ব্যাপারটা শিবেরও সাধ্য না। আমার কথা শুনতেই চাইবেন না, আপনি বললে অপমানিত হতে হবে। আচ্ছা, আপনার বিবেকে লাগছে তাই না? সন্তোষবাবুকে বাদ দিতে চাইছেন না। আপনার সামনে 3টে পথ খোলা রয়েছে। 1, ভদ্রলোককে 2-3 রকমের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করানো, মুখে সুগন্ধি কিছু সবসময় রাখা। 2, ভদ্রলোককে ছবি থেকে বাদ দিন। 3, আপনার ম্যাডামের অসুবিধা হচ্ছে বলে ওকে নিষ্কৃতি দিয়ে। ওরে সর্বনাশ, ওটা করতে চাইলে আমারই চাকরি চলে যাবে। দেখি সন্তোষবাবুকে কোনো ডাক্তারের কাছে পাঠাই। কিন্তু আপনি যে কল টাইম দিয়েছিলেন তার আগেই আমি এসেছি। আপনাকে বলা আছে 8 ঘন্টার বেশি সময় আমি দেব না। আপনার ম্যাডাম না এলে যদি শুটিং শুরু করতে না পারেন তাহলে সেটা আমার সমস্যা হবে না? পরিচালক ব্যস্ত হয়ে বললেন, আমি এখনই ম্যাডামের সঙ্গে কথা বলছি। বলুন। হ্যাঁ, সেই সঙ্গে ওকে জিজ্ঞাসা করবেন তো, অভিনয়ের সময় যখন ক্যামেরা চলছে তখন আমার মুখে যদি দুর্গন্ধ পান তাহলে তিনি কি করবেন? আমাকে ছাড়িয়ে অন্য হিরো নিতে বলবেন? ওফ, আমি পাগল হয়ে যাব। কেন? এ যেন জলে কুমির ডাঙায় বাঘ, আমি কোথায় যাই? ভদ্রলোক চলে গেলে ভ্যানে উঠে পড়ল নবকুমার। তারপর লম্বা আরাম কেদারায় শরীর মেলে দিয়ে বলল, পিটার, অনেকদিন পরে আজ দুপুরবেলায় একটু চোখ বন্ধ করার সুযোগ পাওয়া যাবে। কাল ভোর হতে না হতেই তো বোম্বে রোডে গাড়ি চালাতে হবে। ওরা তৈরি না হলে আমাকে ডেকো না। চোখ বন্ধ করল নবকুমার। সঙ্গে সঙ্গে উর্মিলার মুখ ভেসে উঠল সামনে। পুরুষ মানেই ছি, শব্দ 3টে কি ভয়ঙ্কর গলায় বলেছিল উর্মিলা। আলাপ, প্রেম এবং 6 মাসের মধ্যে আইনি বিয়ে করতে বাধ্য করেছিল উর্মিলা। বাধ্য করেছিল বলা একটু কটু শোনালেও পরিস্থিতি এমন তৈরি হয়ে গিয়েছিল যে চাপে পড়ে গিয়েছিল নবকুমার। ভোরবেলায় ফোন করেছিল উর্মিলা। ভালো ডাক্তার জানা আছে, এমন কেউ যার উপর নির্ভর করা যায়? ভোরবেলায় গঙ্গার ধার দিয়ে জোরে হাঁটছিল নবকুমার। কথাগুলো কানে যেতে থমকে দাঁড়িয়েছিল। ডাক্তার কেন? কারোর কিছু হয়েছে? কার আবার হবে? যা কিছু খারাপ তা তো আমার কপালেই জোটে। পরপর 2টো ছবি হাতছাড়া হয়ে গিয়েছে, তুমি জানো না? আহা, ডাক্তারের কথা কি বলছিলে? তুমি কি অসুস্থ বোধ করছো? হ্যাঁ, আমি অসুস্থ, আর তার জন্য দায়ী তুমি। আমি কত করে বলেছিলাম রিস্ক হয়ে যাচ্ছে, তুমি শোনোনি? কয়লা খেলে তো আংড়া বের হবে, বুঝতে পারছো? ঠিক। ওফ, কি করে তুমি? শোনো, আমি কনসিভ করেছি। করিনি, তোমার গাফিলতিতে করতে বাধ্য হয়েছি। নাও আই ওয়ান্ট টু গেট রিড অফ ইট। ও, তাই জিজ্ঞাসা করছি নির্ভরযোগ্য ডাক্তার জানা আছে কিনা? না মানে আমার ঠিক। তাহলে আমাকে দিল্লিতে যেতে হবে। আমার মাস্তুতো দিদি ডাক্তার দিল্লির এক নার্সিংহোমে আছে, ওর কাছেই স্যারেন্ডার করব। কিন্তু তোমাকে সঙ্গে যেতে হবে। আমি সঙ্গে যাব? তোমার কি দায়িত্ব নেই? নিশ্চয়ই আছে, কিন্তু দুজনে একসঙ্গে দিল্লিতে গেলে খবর জানাজানি হতে দেরি হবে না। তুমি কেন নার্সিংহোমে ভর্তি হচ্ছ তাও চাপা থাকবে না। তাছাড়া এখানে এখন কাজের চাপ এত বেড়ে গিয়েছে। ঠিক আছে, তুমি 2 দিন পরে যাবে, সকালে গিয়ে বিকেলে ফিরে আসবে, এবং তোমাকে নার্সিংহোমের বিল পে করতে হবে। একটা দিন ছুটি নিলে মহাভারত অশুদ্ধ হবে না, ওকে? ঠিক আছে। 3 দিন পরে উর্মিলা দিল্লি চলে গিয়েছিল। তারপর ওর ফোন এলো। এবার গলার স্বর বেশ নরম। নব, প্লিজ কাল চলে এসো। আমি নার্সিংহোমের ঠিকানা SMS করে দিচ্ছি। খুব ভয় করছে, কাল প্লিজ এসো। সঙ্গে সঙ্গে পরের দিনের শুটিং বাতিল করে দিল্লিতে গিয়েছিল নবকুমার। সকালেই ডাক্তার উর্মিলাকে মুক্ত করে দিয়েছিল। কেবিনে ঢুকে নবকুমার দেখেছিল সে ঘুমোচ্ছে। নার্স বলেছিল ওষুধের কারণে আরো খানিকটা সময় গেলে ওর সম্বিত ফিরে আসবে। বিছানার পাশের চেয়ারে বসে উর্মিলার চাদরে ঢাকা শরীর দেখতে দেখতে
নবকুমারের মনে হয়েছিল বেচারা তার জন্যই এত কষ্ট পাচ্ছে। উর্মিলার চেতনা ফিরে আসতেই সে নবকুমারের হাত দু হাতের মধ্যে টেনে নিয়েছিল। আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। আশ্চর্য কথা, তোমার এমন সময় আমি না এসে পারি? কথাগুলো শোনা মাত্র চোখ বন্ধ করেছিল উর্মিলা, হাত আরো জোরে আঁকড়ে ধরেছিল। কলকাতার কেউ না জানলেও উর্মিলার মাস্তুতো দিদি জানলেন, আর নার্সিংহোমের কম্পিউটারে রেকর্ড থাকে নবকুমার উর্মিলার জন্য টাকা খরচ করেছে। কলকাতায় ফিরে আসার কয়েকদিন পর থেকেই উর্মিলা বিয়ে করে তাকে পাগল করে তুলেছিল। তার মনে হচ্ছিল ওই ঘটনার পর নবকুমারকে ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব না। উর্মিলার বাড়ির লোকদের আপত্তি ছিল না, নবকুমারের সঙ্গে ওর ঘনিষ্ঠতার কথা তারা জানতেন। সিনেমার পত্রিকাগুলোর গসিপ কলামে ওদের নিয়ে অনেক লেখা বেরিয়েছিল। কিন্তু নবকুমারের সমস্যা ছিল তার বাবাকে নিয়ে। মায়ের মৃত্যুর পরে তাকে যে শ্মশান থেকে ঘণ্টাখানেকের জন্য সিনেমা হলে যেতে হয়েছিল তা তিনি মেনে নিতে পারেননি। ছেলে অভিনেতা হিসেবে নাম করেছে, ফ্ল্যাট কিনেছে, প্রচুর টাকা রোজগার করেছে, কিন্তু তিনি কোনো যোগাযোগ রাখেননি। প্রথম দিকে নবকুমার অনেক চেষ্টা করেছিল। বছর দেড়েক পরে এক রাত্রে চলেও গিয়েছিল গ্রামের বাড়িতে। কিন্তু বাবা গম্ভীর গলায় বলেছিলেন, এসেছিস যখন রাত্রে থাকিস, সকালে ফিরে যাস। আমি চাই তুই যেন আমাকে বিরক্ত না করিস। রাত না কাটিয়ে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে ফিরে এসেছিল নবকুমার। কিন্তু বিয়ে করছে অথচ বাবা থাকবে না, এটা মেনে নিতে পারছিল না নবকুমার। শেষ পর্যন্ত বাবাকে চিঠি লিখল সে। বাবা যদি কলকাতায় এসে বিয়ের সময় আশীর্বাদ করেন তার জন্য অনুরোধ জানান। চিঠির উত্তরে বাবা লিখলেন, নবকুমার যে সিদ্ধান্ত নিয়েছে তা যদি তাকে ভবিষ্যতে সুখী করে তাহলে তার চেয়ে আনন্দ আর কিসে হতে পারে। তার বিয়ে থেকে আশীর্বাদ করা তার পক্ষে সম্ভব নয়। কষ্ট পেলে সেটা কত দ্রুত ছেড়ে ফেলা যায় তার কায়দা ততদিনে নবকুমার শিখে ফেলেছিল। তাই শৈশাবোধ করে বিয়েটা হয়ে গেল। ক্লাব ভাড়া করে পার্টি দেওয়া হলো, প্রচুর ছবি ছাপা হলো কাগজগুলো। মেকআপ ভ্যানের দরজায় টোকা পড়তেই তন্দ্রা উধাও। দুবার শব্দ করার পর যদি নবকুমার আপত্তি না করে তাহলে পিটার ভিতরে ঢুকতে পারে। পিটার দরজা খুলে ভিতরে এলে নবকুমার যেমন শুয়েছিল তেমন থেকে জিজ্ঞেস করল, তিনি কে এসে গিয়েছেন? হ্যাঁ দাদা, এবার মেকআপটা 10 মিনিট পরে। ঠিক আছে। আজ নন্টে বাবুর দেখা নেই কেন পিটার? খোঁজ না, অসুখ বিসুখ করলো কিনা। আমি স্টুডিওতে, অথচ নন্টে বাবু একবারও খোঁজ না। দাদা, উনি স্টুডিওতেই আছে। সে কি, নন্টে বাবু দেখছি সাবালক হয়ে গিয়েছে। বন্যা দেবী ওর সঙ্গে কথা বলছে। চোখ খুলল নবকুমার, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তাই? ঠিক আছে, 9 মিনিট পরে এসো পিটার। পিটার নিঃশব্দে বেরিয়ে গেল। বেশিরভাগ মানুষ সবসময় অসন্তুষ্ট হয়ে থাকে। নিজেকে নিয়ে তারা যত ভাবে তত কাছের মানুষকে বিব্রত করে। বিয়ের পর উর্মিলার মনে হতে লাগলেও পৃথিবীর যাবতীয় সুখ নবকুমার ভোগ করছে, আর সে তা থেকে বঞ্চিত হচ্ছে। বিয়ের কিছুদিন পরেই কেউ রাত 12টা পর্যন্ত শুট করে, বাড়ি ফিরে বিধ্বস্ত অবস্থায়। বেশিরভাগ দিনই কোনো রকমে এক বাটি স্যুপ পেটে চালান করে বিছানায় যায়। 2 মিনিটেই গভীর ঘুম। ওই সময় খানিকটা দূরের চেয়ারে বসে উর্মিলার মনে হয়, কেন বিয়ে করল? বিয়ের আগে লোকটার এই চেহারা তো দেখতে পাইনি। তারপর সেই দিনটায়, রবিবার, ছুটির দিন। নিয়ম ভেঙে উর্মিলা নবকুমারকে খিচুড়ি করে ইলিশ মাছ ভাজা খাইয়েছিল। সকাল থেকে আকাশ ভেঙে বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টির জন্যই নিয়ম ভাঙতে আপত্তি করেনি নবকুমার। তারপর শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে আপত্তি করেছিল উর্মিলা, না, একদম ঘুমাবে না।
নিয়ম ভেঙেছি যখন, তখন আজ আরেকটু আরাম করি। না। কেন? আমি মা হতে চাইছি। মানে? খুব সোজা কথা। এত তাড়াতাড়ি? এই তো কয়েক মাস আগে দিল্লিতে। তাতে কোনো অসুবিধা হবে না, আমার মেয়ে চাই। তুমি কি বলতে চাইছো আমি বুঝতেই পারছি না। আমি শুনেছি দিনের বেলায় কনসিভ করলে মেয়ে হওয়ার চান্স বেড়ে যায়। উর্মিলা খাটে চলে এল। যত বোকা বোকা কথা। এমন ভাবে বলছো যেন তোমার এই ব্যাপারে অনেক এক্সপেরিয়েন্স আছে। বলে দু হাতে নবকুমারকে জড়িয়ে ধরেছিল উর্মিলা। সংক্রমিত হলো নবকুমার। উর্মিলা শুধু সুন্দরী, তার শরীরের আকর্ষণ উপেক্ষা করা নবকুমারের পক্ষে সম্ভব না। কিন্তু চূড়ান্ত মিলনের ঠিক আগে উর্মিলার মুখ থেকে যন্ত্রণাকাতর শব্দ ছিটকে উঠতে নবকুমার থেমে গেল। কি হলো? উফ, বুকে ব্যথা হচ্ছে। আমি তো। আলতো আঙুল বোলাতেই নবকুমার জায়গাটার সন্ধান পেল। বেশ শক্ত হয়ে রয়েছে। সেখানেই ব্যথা পেয়েছে উর্মিলা। মুহূর্তেই সব উত্তেজনার অবসান। উঠে বসল নবকুমার। সরি, সত্যি দুঃখিত, কিন্তু তোমার বুকে এরকম শক্ত কিছু হয়েছে তুমি টের পাওনি? পেয়েছিলাম, মনে হয়েছিল মিলিয়ে যাবে। তারপর সেই ভয়ঙ্কর সময় এল। ডাক্তার, এক্স-রে, বায়োপসি। ডাক্তার বললেন দুটো বুকই বাদ দিতে হবে, টিউমার সাধারণ। ভেঙে পড়েছিল উর্মিলা। চোখে চোখে রাখতে হতো ওকে। ডাক্তার দেরি করতে চাইলেন, বললেন ব্যাপারটাকে গুরুত্ব দেবেন না, অপারেশনের পরে স্বাভাবিক জীবনযাপন করতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। উর্মিলা কিরকম নেতিয়ে গিয়েছিল। অপারেশন হয়ে গেল। যখন সে নার্সিংহোমে, তখন ঘটনাটা ঘটল। সকাল 10টায় শুটিংয়ে যাওয়ার আগে নার্সিংহোমে উর্মিলার সঙ্গে দেখা করতে গিয়েছিল নবকুমার। কেবিনে ঢুকে সে স্তম্ভিত হয়ে গেল। গলা পর্যন্ত চাদরে ঢাকা অবস্থায় ঘুমাচ্ছে উর্মিলা, আর বেডের পাশের চেয়ারে চুপচাপ বসে আছেন নবকুমারের বাবা, দুটো হাত এক করে কোলের ওপর রাখা। নবকুমারকে দেখে বাবা বললেন, ডাক্তার কি বলছেন? এখন অনেক ভালো, 2-3 দিনের মধ্যে ছেড়ে দেবে। কিন্তু ওর তো মন এত তাড়াতাড়ি ভালো হবে না, তোর উচিত ওকে অনেকটা সময় দিয়ে দেখ। তুমি কি করে খবর পেলে? খারাপ খবর বাতাসের আগে ছোটে। তুমি কি এখনই গ্রামে ফিরে যাচ্ছ? হ্যাঁ। হঠাৎ গলায় বাষ্প জমে গেল। নবকুমার কোনো মতো বলল, বাবা। ছেলের কাঁধে হাত দিলেন বাবা। তারপর চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই চোখ খুলল উর্মিলা। লোকটা কে? ঠোঁট কামড়ে নিজেকে সামলালো নবকুমার। উর্মিলা তাহলে এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিল। বলল, তুমি ঠিক চিনবে না। এরকম লোক হঠাৎ কেবিনে ঢোকে কেন? তুমি কমপ্লেন করো। মেকআপ ভ্যানের দরজায় শব্দ হল। অর্থাৎ 9 মিনিট পার হয়ে গিয়েছে। নবকুমার উঠে বসল। কাম ইন। পিটার ভেতরে ঢুকল, সঙ্গে নবকুমারের মেকআপ ম্যান চন্দ্রদা। পিটার হাসল। নন্টে বাবু দেখা করতে চান। হাসল নবকুমার। তারপর গলা ছড়িয়ে ডাকল, এই যে নন্টে ব্যানার্জি, ভিতরে আসুন। কতটা গ্ল্যামার বেড়েছে তা একটিবার দেখান। সঙ্গে সঙ্গে ভ্যানে উঠে এলো নন্টে ব্যানার্জি। তার গায়ের রং বেশ ফর্সা, লম্বা শরীর, চুলের কায়দা অবিকল নবকুমারের মতো। হাত জোর করে বলল, দাদা, আমি কি অন্যায় করেছি যে আপনি বলছো? ছি 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 ছি, এ যদি অন্যায় হয় তাহলে পৃথিবীতে ন্যায় বলে কিছু নেই নন্টে বাবু। বাংলা ফিল্মের নায়িকা, দর্শকদের চোখের মণি, তোমাকে আদর করে ডেকেছেন, আর তুমি সেটাকে অন্যায় বলছো? লোকে শুনলে কি বলবে?
খবরটা তোমার কানে চলে এসেছে? তা তোমার হাতে তো এখন বেশি কাজ নেই, তুমি নায়িকাকে কি বললে? বলেছি অসম্ভব, অন্যের ভাত আমি মারতে পারবো না। সে কি, এ কথা তুমি নায়িকাকে বলতে পারলে? কেন পারবো না? আমি কি হাগরে ফ্যামিলি থেকে এসেছি? অভিনয় করে ভাত জোগাড় করতে হয় না আমাকে। তুমি তো বলো নন্টে এটো খাবার ছুঁড়ে দিলে কাকগুলো ঝাঁপিয়ে পড়ে। তুই তো কাক না, মাথা উঁচু করে না থাকলে সম্মান পাবি না। এই তো মানুষের মতো কথা, সাবাস। তা শোনার পর তিনি কি বললেন? ওই এক কথা, এত সাহস তুমি পেলে কার কাছে? আমার মুখের ওপর না বলার হিম্মত ইন্ডাস্ট্রিতে কারণ নেই। আমি ইচ্ছে করলে বাংলা ছবিতে তোমার সুযোগ পাওয়া বন্ধ করে দিতে পারি, তা জানো? ঠিক কথা। শুনে কি বললে তুমি? বললাম সাইড রোল করি, এখন যদি চান্স না পাই পরে পাবো। আপনার চেহারা তো চিরকাল নায়িকার মতো থাকবে না, তখন কেউ আপনার কথা শুনবে না। না না, এত শক্ত কথা কোনো মহিলাকে বলা ঠিক না। দুঃখ দিয়ে লাভ কি? কাল ভোর 5টায় আকাশবাণীর সামনে থেকে, তখন কথা হবে। এই বলে নবকুমার চেঁচান, চন্দ্রদা আমি রেডি, হাত চালাও। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ফিল্মস্টার নবকুমারের প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।